প্রিয় দর্শক, দীপ্ত টিভির বিশেষ আলোচনা তক্কাতক্কিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলবো বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস বাংলাদেশ প্রেক্ষাপট। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলবার জন্য চারজন আলোচক আমাদের আমন্ত্রণে এই স্টুডিওতে যোগ দিয়েছেন। আসুন প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হই। আমার ডান দিকে আছেন আমি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ডিইউজে। আজকে আলোচনায় আপনাকে স্বাগত। আমি তাহমিনা রহমান, পরিচালক, বাংলাদেশ দক্ষিণ এশিয়া, আর্টিকেল 19। ওয়েলকাম। বাঁ দিকে আছেন আমি আনিস আলমগীর, দৈনিক মানবকণ্ঠের সম্পাদক। আলোচনায় স্বাগত। আমি সৈয়দ মিজানুর রহমান রাজু, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করি। আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আজকের আলোচকদের সঙ্গে পরিচিত হলেন। আমরা আলোচনায় যাব। প্রথমে তাহমিনা আপা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা দেখেছি রিপোর্টার সঁ ফতিয়ে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে বলা হচ্ছে যে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পিছিয়েছে। আগে ছিল 144, এবছর হয়েছে 146। এই কেন পেছালো? এর বাইরে হচ্ছে আর্টিকেল 19, আপনারা ওটা রিপোর্ট প্রকাশ করেন। তো আপনাদের রিপোর্টে বাংলাদেশের এই গণমাধ্যমের কি অবস্থা তারা বলছে আসলে? আমরা আজকে বিশ্ব গণমাধ্যম দিবস, যাকে বলে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, এবং প্রতি বছরই আর্টিকেল 19 আমরা আমাদের যে মনিটরিংগুলো করি মাসিকভাবে, সেটারই একটি প্রতিবেদন, বাৎসরিক প্রতিবেদন প্রকাশ করে থাকি এবং আমরা বিগত 5 বছর ধরে এই প্রতিবেদন প্রকাশ করে আসছি। এবছর আমরা রিলিজ করেছি 2016-র ভিত্তিতে আমাদের প্রতিবেদন। এবং আমি যেসব কি ফাইন্ডিংস যেগুলো রয়েছে সেগুলো থেকে যদি বলি, তাহলে দেখা যাচ্ছে যে এবছর one of the key findings হচ্ছে যে harassment through unwarranted application of laws, যেমন ICT section 57 of the ICT Act, তারপর রয়েছে criminal defamation, তারপরে অন্যান্য আইন ব্যবহার করে ভায়োলেশনস হয়েছে এবং এই ভায়োলেশন 39% অফ দি ভায়োলেশনস আমাদের তথ্য মোতাবেক হয়েছে। ফিজিক্যাল অ্যাটাকস এগেনস্ট ফিজিক্যাল ইন্টেগ্রিটি যাকে আমরা বলি, সেটা যদিও গত বছরের থেকে কমেছে, কিন্তু তারপরও সিগনিফিক্যান্ট রয়েছে। ডিস্ট্রাকশন অফ ইকুইপমেন্ট অ্যান্ড প্রপার্টি অফ জার্নালিস্ট হ্যাজ কাম টু অ্যান অল টাইম হাই ইন আওয়ার রিপোর্ট দিস ইয়ার। প্রতি বছরই আমরা কিছু পেয়ে থাকি, বাট এই বছর দেখা গেছে অ্যাজ অ্যান অল টাইম হাই। তারপরে থ্রেটস অ্যান্ড ইন্টিমিডেশন, এটা সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহার করা হয় বা সাইলেন্স করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু এবছর আমরা দেখেছি নতুন নতুন রকমের আঙ্গিকে এই থ্রেটসগুলো দেখা দিয়েছে। এবং তারপরে তো রয়েছে যে মার্ডার, যেটাকে বলি আমরা কিলিং বলি, এবছর 3 জনকে হত্যা হয়েছে। 3 জনের, জুলহাস মান্নান, খন্দকার মাহবুব রাব্বি তনয়, নাজিমুদ্দিন সামাদ, এবং তাদের মধ্যে 2 জনই হচ্ছেন অনলাইন অ্যাক্টিভিস্ট। জুলহাস মান্নান এলজিবিটিআই অ্যাক্টিভিস্ট, এবং এতে করে দেখা যাচ্ছে যে এলজিবিটিআই যে গ্রুপ আছে তারা ভেরি ইফেক্টিভলি সাইলেন্সড। আরেকটা যদি কি ফাইন্ডিং বলি, সেটা হচ্ছে ইম্পিউনিটি, যেটাকে আমরা বলি বিচারের দীর্ঘসূত্রিতা। যদিও এবছর দেখা গেছে মানিক সাহা, ওনার বিচারের কনক্লুশন হয়েছে এবং বেশ কয়েকজনকে ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও বাংলাদেশে 1995 থেকে এ পর্যন্ত 51 জন সাংবাদিকের হত্যা হয়েছে এবং তাদের মধ্যে কেবলমাত্র 2 জনের বেলায় কনভিকশন দেওয়া হয়েছে এবং বাকি সকলের বেলায় ইনভেস্টিগেশনস প্রলংড হচ্ছে। এই আমাদের কি ফাইন্ডিংস। জি, আনিস ভাই, আপনি কিভাবে দেখছেন যে পিছিয়ে গেল বলা হচ্ছে আরএসএফ এর প্রেস ফ্রিডম ইন্ডেক্সে? এটা এরবারে বলছে গ্লোবালি বলা হচ্ছে যে 13 বছরের মধ্যে পুরো পৃথিবীতেই, ফ্রিডম হাউসের রিপোর্টে বলা হচ্ছে যে পুরো পৃথিবীতেই গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে, পৃথিবী জুড়েই। সেটা একটা অস্বীকার করা যাবে না। বিশেষ করে আমেরিকার মতো দেশেও তো আমরা দেখছি যে ফ্রিডমের জায়গায় কি অবস্থা তৈরি হয়েছে। যারা বড় বড় কথা বলে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে, সারা ওয়ার্ল্ডকে শিক্ষা দিতে চায়, তাদের নিজেদের সেখানেও তারা সংবাদ প্রকাশ করতে এবং সাংবাদিকদের হুমকিও দেওয়া হয়েছে। ইভেন এরকমও দেখেছেন আপনারা, প্রেসিডেন্টের প্রেস ব্রিফিং থেকে সাংবাদিককে প্রশ্ন করতে দেওয়া হচ্ছে না, বের করে দেওয়া হচ্ছে। তো এটা তো প্রকাশ্য। সেই জায়গায় বাংলাদেশের মতো দেশগুলোতে আমি বলবো যে আমরা যেটা ভোগ করছি স্বাধীনতা, সেটা যেই রিপোর্ট যেটা এসেছে সেটা আমি খুব একটা ওইটা গুরুত্ব দিতে চাই না। একটা এদিক গেল বা সেদিক গেল, ওটা এমন কিছু না। সাউথ এশিয়া দেশগুলোতে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান বিশেষ করে একটা ডেঞ্জার জোন আছে। অনেক সাংবাদিকদের অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে
সংবাদ পরিবেশন করতে হচ্ছে, নিতে হচ্ছে। তো আমরা এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি বলে হয়তো আমাদের অত চোখে লাগছে না, কিন্তু আমার মনে হয় সব পেশার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আছে। সব পেশার ক্ষেত্রেই প্রতিকূলতা অতিক্রম করেই সংবাদ সংগ্রহ করতে হয় সাংবাদিকদের। সেখানে প্রেস ফ্রিডম ডেতে, যেটা আমাদের আপনি জানেনই 1993 সালে যেটা জাতিসংঘ এই ডেটা ডিক্লেয়ার করলো, সেটাতে আমরা আমাদের কতটা ভোগ করছি, আমরা আমাদের সহকর্মী যারা আহত নিহত হয়েছে তাদের যে বিষয়গুলো তুলে ধরার অন্তত সুযোগ পেয়েছি, যেটা আগে আমরা সেটা পাইনি। তো সার্বিকভাবে আমি বলবো যে বাংলাদেশ এমন কিছু হয় না, যেমন অ্যালার্মিং পজিশন হয় নাই বাংলাদেশের সাংবাদিকদের সংবাদ সংগ্রহ করার ক্ষেত্রে, সাংবাদিকতার ক্ষেত্রে ফ্রিডম, যেটা আমি বলবো সেই দৃষ্টিকোণ থেকে। জি, সোহেল হায়দার চৌধুরী যদি বলেন, আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 19-এর রেকর্ড অনুযায়ী 320টি সহিংসতার ঘটনা ঘটেছে গত বছর। এর মধ্যে আপা যেরকম বললেন যে 3টি হত্যা আছে, 141 জন সাংবাদিক, 3 জন অনলাইন অ্যাক্টিভিস্ট, এবং তাদের বিরুদ্ধে যেগুলো হয়েছে ফিজিক্যালি অ্যাটাক করা হয়েছে, আহত করা হয়েছে, হামলা আছে, মামলা আছে, হুমকি আছে, শারীরিকভাবে তাদেরকে পঙ্গু করা হয়েছে, হ্যারাসমেন্ট আছে, অ্যারেস্ট আছে, ডিটেনশন আছে, রিমান্ড আছে। এই বিষয়গুলো তাদের রিপোর্টের মধ্যে চলে। আমি একটু যোগ্যতা সোহেলের আগে অনলাইন অ্যাক্টিভিস্টদেরকে আমরা সাংবাদিক হিসেবে ধরবো কিনা সোহেল? আমি বলছিলাম, এটাই আমি বলতে চাইছিলাম, যেটা যে আমাদের এই রিপোর্টগুলো আপার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। হ্যাঁ, মত প্রকাশক হতে পারেন অনলাইন অ্যাক্টিভিস্ট অথবা ব্লগার, তারা মত প্রকাশক, কিন্তু তারা সাংবাদিক নন। সাংবাদিকের যে ব্যাপারটি হলো যে আমাদের দেশে যেহেতু সাংবাদিকের কোনো সংজ্ঞা আমরা এখনও নির্ধারণ করিনি রাষ্ট্রীয়ভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, কিন্তু আমাদের কাছে যে জিনিসটি ঐতিহ্যগতভাবে বা আমাদের অন্যান্যভাবে আমরা যেটি বুঝি, যিনি একটি সংবাদ, একটি লক্ষ্য নিয়ে একটি সংবাদ সংগ্রহ করবেন, সেই সংবাদটি তিনি রচনা করবেন, সেই সংবাদটি সম্পাদনা হবে, সেটি প্রকাশ হবে। এটি টেলিভিশন। আমি একটু ধরিয়ে দিই, জুলহাস বান্নান হচ্ছে বাংলাদেশের প্রথম এলজিবিটি যে ম্যাগাজিন রূপবানের, সে কিন্তু সম্পাদক। হ্যাঁ, রূপবানের সংজ্ঞায় সে কিন্তু না, আমি সেটি বলছি না, আমি বলছি যে এটা আছে, কিন্তু সংজ্ঞা থেকে বেরিয়ে যেতে হবে। অনলাইন কিন্তু এখন ওয়েবসাইট হচ্ছে, ওখানে অনলাইনে পত্রিকা হচ্ছে, এবং সেগুলোকে সাংবাদিকতার আপনার একটা জুলহাস মান্নানকে এখানে কাউন্ট করা হবে, এখানে আমরা কাউন্ট করছি, কিন্তু সাংবাদিকদের একটা প্রাতিষ্ঠানিক একটা বিষয় থাকবে। যেমন আপনি যখন বলবেন একটি পত্রিকার নাম, একটি টিভি মিডিয়ার নাম, এবং এটি প্রাতিষ্ঠানিক কাঠামো থাকতে হবে। ফ্রিল্যান্স জার্নালিস্ট বলে পুরো পৃথিবীতে ফ্রিল্যান্স জার্নালিস্ট আছে, এবং তারা প্রতিষ্ঠানকে অস্বীকার করে না, সেটা অলরেডি জার্নালিজমের চর্চা অনেক কাল থেকে চলছে। আমি জার্নালিজমের চর্চা চলছে, কিন্তু এখন একেবারেই মানে রাজনৈতিক চেতনায় বা একেবারেই ব্যক্তিগত চিন্তা চেতনার জায়গা থেকে অনেকে ব্যক্তিগতভাবে কিছু ব্লগিং করেন, কিছু অনলাইন পার্সোনাল, এগুলোকে আমি ব্যক্তিগতভাবে আমি দীর্ঘদিন 22 বছর 23 বছর আমার সাংবাদিকতার বয়স, আমি মনে করি সেটি তার ব্যক্তিগত মত প্রকাশের জায়গা। যেমনি ফেসবুকে অনেকে লেখেন, খুবই ভালো লেখক আছেন ফেসবুকে, এবং ব্লগারে অনেক সাংবাদিকের চেয়েও অনেক ভালো লেখেন অনেকে। তার বোধ, বুদ্ধি, বিবেচনা, চিন্তা চেতনা বা তার মার্কিং বা তার যে তথ্য উপাত্ত অত্যন্ত ভালো। এদেরকে কোনোভাবেই আমি খাটো করে দেখছি না, কিন্তু আমি বলছি সাংবাদিকতা বলতে মূলত একটি প্রাতিষ্ঠানিক অবয়ব আছে এটির। আমি সেই অবয়বটির কথা আপনাকে বলছি, প্রাতিষ্ঠানিক একটি কাঠামো আছে। যখন আপনি সিটিজেন জার্নালিজম বলবেন, তখন কিন্তু অবয়বটাকে সে চ্যালেঞ্জ করে। হ্যাঁ, অল্টারনেটিভ জার্নালিজম আমরা বলছি, সেটাকে চ্যালেঞ্জ করে, কিন্তু তারা এখন আপনি যেটি বলছেন যে মানে এবারে যে ইয়েটি আছে, আমি ওই জায়গাটিতে আসি। হ্যাঁ, সাংবাদিকদের উপর গত কিছুদিনের নির্যাতন আমি অ্যাজ আ হোল যদি ধরি, তুলনামূলকভাবে 144 কি 46 হলো, এটি আনিস ভাইয়ের সঙ্গে আমিও একমত প্রায়। কিন্তু অ্যাজ আ হোল আগে যেমন এত নির্যাতন, এত পত্রিকা ছিল না, এত মিডিয়া ছিল না, আমাদের অনেক কিছু হাইড থাকতো, গোপন থাকতো বা আমরা জানতাম না। এখন কিন্তু প্রকাশটা বেশি হচ্ছে, এটি একটি। আরেকটি হলো, এখন একটি ছোট্ট ঘটনাও যদি ঘটে, সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক অথবা অন্য কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম, এর কারণে আমরা এত তাৎক্ষণিকভাবে জেনে যাই যে আমাদের কাউন্টটা আমরা আগের চেয়ে অনেক বেশি। এখন আমি আসি যে এই জায়গাটিতে তারপরেও বলবো যে সরকারের কিছু দায় আছে, এবং যারা এই সরকার আইনের ক্ষেত্রে শুধু আইন করলে চলবে না, এগুলোর ক্লোজ মনিটরিং করতে হবে। সেই জায়গায় সরকারের দায়িত্ব, সরকার বলতে আমি যারা দায়িত্ব পালনকারী মন্ত্রণালয় বা প্রতিষ্ঠান আছে, তাদের কিছু দুর্বলতা আছে, তাদের কিছু ত্রুটি আছে, তাদের কিছু পক্ষপাত আছে। এসব কারণে সাংবাদিকরা নানা সময় হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। আর এখানে এবারে যে প্রতিপাদ্য বিষয়টি, সেটি একটু আপনার কাছে আমি আলোকপাত করতে চাই। ক্রান্তিকালে সমালোচকের দৃষ্টি, শান্তিপূর্ণ, ন্যায়নিষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা। এটি ইংরেজিতে যেটি করা হয়েছে, সেটি হলো ক্রিটিক্যাল মাইন্ডস ফর ক্রিটিক্যাল টাইম, মিডিয়াস রোল ইন অ্যাডভান্সিং পিসফুল, ট্রাস্ট অ্যান্ড ইনক্লুসিভ সোসাইটিস।
এই যে ক্রান্তিকালে সমালোচকের দৃষ্টি, এটা হলো প্রধান শান্তিপূর্ণ ন্যায়নিষ্ঠ অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা। এই জায়গায় কিন্তু এই তিনটি শব্দ, শান্তিপূর্ণ ন্যায়নিষ্ঠ অন্তর্ভুক্তিমূলক, এখানে কিন্তু এই তিনটি জায়গায় যেমন সরকারের দায় আছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায় আছে, একজন সাংবাদিকের দায় আছে, এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যে কর্তা ব্যক্তিরা আছে প্রত্যেকেরই দায়ের বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। শান্তিপূর্ণ, আমি যখন পত্রিকায় সংবাদপত্রে কাজ করব, আমাকে প্রথম শান্তিটি দেবে কে? আমার প্রতিষ্ঠান। ন্যায়নিষ্ঠ, আমার প্রতিষ্ঠান যদি আমার সঙ্গে ন্যায়নিষ্ঠ আচরণ না করে, আমি কিন্তু ন্যায়নিষ্ঠতা থেকে আমি সরে যাব, আমি ডিপ্রাইভ হলে আমার কিন্তু মধ্যে ক্ষোভ জন্মাবে। অন্তর্ভুক্তিমূলক, প্রতিষ্ঠানের সঙ্গে কর্মীর একটা অন্তর্ভুক্তিমূলক সম্পর্ক, এবং একই সঙ্গে এটি রাজনৈতিকভাবেও সরকারিভাবেও এই জিনিসটা আছে যে সরকার আমার যখন ভয়েস তুলবে, যেমন আমরা এখন 9th ওয়েস্ট বোর্ডের কথা তুলছি, আমি ভয়েস তুলবো, আমি 6 মাস আন্দোলন করব, 1 বছর আন্দোলন করব, 1.5 বছর আন্দোলন করব, তারপর আমার আন্দোলন তুঙ্গে যাবে, আমার আন্দোলন অনেক বড় রূপ ধারণ করবে, তখন হয়তো সেটি একটা আমরা ইয়ের মধ্যে যাব, কনফ্রন্টেশনে যাব, অথবা এটা তর্ক বিতর্কের মধ্যে কনফ্রন্টেশন হতে পারে, আমার যুক্তিতর্কের মধ্যে, আমার লেখালেখির মধ্যে হতে পারে। এই জায়গাগুলোতে মানে প্রত্যেকেরই একটি, আমার মনে হয় এবারের যে থিমটা, সেই থিমটা প্রত্যেকেরই দায়িত্বের কথা আমাদেরকে স্মরণ করে। থিমটা ভেঙে আমরা আরো আলোচনা করব। রাজু ভাই, আপনি যদি আপনার মতামতটা দেন, কেমন দেখছেন বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা কেমন আছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি বাংলাদেশ এবং পৃথিবীকেও টেনে এনেছেন, যেটা যে শুরু করেছেন যে 46 আর 44-এর পার্থক্য, 146-44-এর। আসলে সবসময় তো পিছিয়ে গিয়ে পেছাতে হয় না, অনেক সময় অন্যরা এত এগিয়ে যায় যে সামান্য পেছালেও মনে হয় অনেক পিছিয়ে গেছি। আগানো পেছানোর ব্যাপারটা কিন্তু সবসময় আপেক্ষিক, যেটা আনিস ভাই বলেছেন। আমার মনে হয় যে প্রাতিষ্ঠানিকীকরণ, রাজনীতিকরণ, পক্ষপাত, দুষ্টতা, এইগুলো সাংবাদিকতার ইতিহাসের সাথে যুক্ত। সংবাদপত্রগুলো বিভিন্নভাবেই একটা পক্ষপাতিত্বের মধ্যে অনেক সময় জড়িয়ে যায়, সেটা নতুন কিছু না। বাংলাদেশ সংবাদপত্র বাংলাদেশ না, সারা পৃথিবী। ইত্তেফাক বা সংবাদ আমাদের এখন দেশে। আমি যে জায়গাটায় আসলে আসতে চাইছি, যেটা আপনি বলেছেন যে আসলে সাংবাদিকরা কতটা পরাধীন হয়েছে সেটা যেমন একটা বিষয়, বা স্বাধীনতাহীনতায় ভুগছে, সংবাদ কিন্তু মুক্তি পেয়েছে। অর্থাৎ সংবাদ কিন্তু পাখা মেলেছে, সংবাদ এখন চারদিকে ছড়ানো আছে। ডেফিনেটলি আপনারা বলতে পারেন যে সেইটা পারসিভ করার ক্ষেত্রে অডিয়েন্সের, সাংবাদিক যদি বন্দী হয়, সংবাদ কি করে মুক্ত হলো? না, কাঠামোটা মুক্ত। যেমন আপনি বারবার বলছেন যে প্রাতিষ্ঠানিকীকরণ, যেমন একটা প্রায় কথা আমরা শুনে থাকি, অনেকেই বলেন যে সাংবাদিকদের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না। এখন এর মধ্যেই কিন্তু বন্দিত্ব, আসলে মানে তিনি নিজেকে প্রকাশ করছেন যে আমি কিন্তু সাংবাদিক, আমি স্বাভাবিক কেউ না, একটা অন্যরকম কেউ। তো এটা হয়তো সবাই না, রাজু ভাই, এটা খুব মিনিমাম একটা পার্সেন্টেজ হবে যারা ওই ওরিয়েন্টেশনটা যাদের নাই, তারা হয়তো এইভাবে কথাটি বলে, হতে পারে। কিন্তু আমার মূল যে বিষয়টা, সাংবাদিকতার বইয়ে পড়েছে একজন সাংবাদিক আউট এন্ড আউট একজন জেন্টল পারসন হবে, অবভিয়াসলি বলা স্বাভাবিক মানুষ, এবং সব মানুষ বিনয়ী হবে, এবং যারা ওরিয়েন্টেশনের মধ্যে এটা আছে। হ্যাঁ, তো এখন সেই সমস্ত ডাইভার্সিটি তো থাকবেই, সব পেশাই আছে সেটা। তো কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে এখন যে সামাজিক গণমাধ্যম বা মানুষের যে প্রকাশ করার যে সামর্থ্য চারিদিকে ছড়িয়ে পড়া, বা নন জাজমেন্টালি বা পক্ষপাতহীনভাবে মানুষ একটি বিষয়কে তুলে ধরতে পারছে, সেটা হয়তো কখনো কাউকে হার্ট করছে, বা যেটুকু এডিটিং দরকার ছিল সেটুকু না করে হয়তো একটা জিনিস ছেড়ে দিচ্ছে, তাতে অনেক মানুষের ঠিক সেটা অ্যাকসেপ্ট করার অ্যাবিলিটি নাই, বা সেখানটায় যে আপনার যে ধরনের ট্রিটমেন্ট দরকার ছিল, সম্মানহানি হচ্ছে, সেই জায়গাটা এখন আসলে অনেক কিছুই কিন্তু আমাদের কন্ট্রোলে নাই। সেটা আমাদের একটা মনে রাখার বিষয়। আবার একই সাথে মানে প্রাতিষ্ঠানিক বা সাংবাদিকতার এথিক্স বা সাংবাদিকতার যে নীতি, সমস্ত কিছু মেনে সংবাদ চর্চার জন্য যে পরিমাণ এফোর্ট দরকার বা যে ধরনের ট্রেনিং ডেভেলপমেন্ট দরকার, সেই জায়গাটায় মনে হয় আমাদের ঘাটতি রয়েছে। সেটা ঘাটতি থাকার কারণেই এতগুলো টেলিভিশন চ্যানেল, এতগুলো টেলিভিশন, রেডিও, নিউজ পেপার, এই জায়গায় যে জনবল দরকার, প্রশিক্ষিত জনবল, যেটা বারবার আসছে এখন, সেটা তৈরি না হলে কিন্তু তারা নিজেরাও অনেক সময় নিজেদেরকে পরাধীন করে ফেলতে পারে। এতগুলো ভার্সিটি, ইউনিভার্সিটি শিখাচ্ছে, সাংবাদিকতা শিখাচ্ছে, তারপর নাই কেন? না, নাই সেটার কারণ আছে। না, নাই সেটার কারণ আছে রাজু ভাই, নাই সেটার কারণ যেটা আমার কাছে মনে হয় যে সংবাদপত্র বা মিডিয়া যখন থেকে ব্যবসায়ীদের হাতে পড়েছে, যখন থেকে বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠানগুলো জন্ম নিচ্ছে, বা এই প্রতিষ্ঠানের সঙ্গে বিশেষ ধরনের ব্যক্তিরা যখন সম্পৃক্ত হচ্ছেন, এইটা কিন্তু আমি শুরুতেই বলেছি যে সৃষ্টির শুরু থেকে, না আমি সেটাই বলছি, সংবাদপত্র বা পত্র বা সংবাদ মাধ্যম কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ছত্রছায়া কিন্তু হয়েছে। না, ছত্রছায়া হয়েছে, কিন্তু যেমন আপনি যদি সংবাদের কথা ধরেন, সংবাদ কারা করেছে? আহমেদুল কবির সাহেব। আহমেদুল কবির সাহেবের ব্যাকগ্রাউন্ডটা কি?
ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা আপনি দেখেন। আর ইত্তেফাক কারা করেছে? আওয়ামী লীগ, বঙ্গবন্ধু তোফাজ্জল হোসেন মানিক মিয়া, তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখেন। ওই সময়টাকে তারা ধারণ করেছে, কিন্তু সেই সময়টাও আমাদের এখন নেই। আর এখন যেটি হলো, আমার ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার জন্য অথবা আমার ব্যবসা প্রতিষ্ঠানের থ্রেট হতে পারে, এই থ্রেটটিকে আমি মোকাবেলা করার জন্য আমার একটি সংবাদপত্র চাই অথবা আমার একটি চ্যানেল চাই। যখন এটি হচ্ছে, এটিতে আমি করছি কি, আমি সংবাদপত্র যে এথিক্স, যেমন আমাদের সাংবাদিকরা আপনাকে একটু সহযোগিতা করি। অবশ্যই, অবশ্যই। সংবাদপত্র বা গণমাধ্যম, রাজনীতি এবং ব্যবসা বা অর্থনীতি, এই ত্রিমাত্রিক সম্পর্কের যে জায়গাটা, এইটার ভেতরে আসলে বহু ধরনের বিষয় আছে এবং সেটা কিন্তু সেটাই মনে হয় আপনি সেই আলোচনায় আসবো। এটাকে বলা হয় গণমাধ্যমের পলিটিক্যাল ইকোনমি কিংবা রাজনৈতিক অর্থনীতি। সেই আলোচনায় যাওয়ার আগে আপা যদি আরেকটু বলেন, বিশেষ করে ব্লগার, এটি কিন্তু অনেক হত্যা হয়েছে বাংলাদেশে, অনেকে বিদেশে পালিয়ে গেছে, 50-এর উপরে, অনেকে পালানোর পরিকল্পনা করছে। তো এই শুধু লিখবার জন্য, মত প্রকাশ করবার জন্য এইরকম হ্যারাসমেন্ট কেন হচ্ছে এই সময়ে? পৃথিবী জুড়েই এটা হচ্ছে। আমি একটু যদি বলি যে আমি আমার ফেলো কলিগদের সাথে একটু দ্বিমত পোষণ করব যে যখন আপনারা বলছেন যে অনলাইন যারা কাজ করছে তারা সাংবাদিক নয়, কিন্তু আমরা যদি না আপা, একটু আমি যোগ করি, আপনাকে দিচ্ছে না সময়, উনি বলার পরে বলবেন আপনি প্লিজ। জি, এবার আমাদের যে তথ্যগুলো পেয়েছি এর মধ্যে থেকে অনলাইন এক্সপ্রেশনের জন্য যাদেরকে যেই পার্সেন্টেজ এফেক্টেড হচ্ছে, তাদের মধ্যে একটা বিরাট সংখ্যা হচ্ছে কিন্তু সাংবাদিক। সুতরাং অনলাইন বলতেই যে আমরা যে ব্লগার বুঝবো, যে আমরা যে কি বলে যে পার্সোনালি লিখছে তা না, কিন্তু আজকাল বিভিন্ন নিউজ মিডিয়া হাউসের অনলাইন ভার্সনস রয়েছে এবং আমরা দেখেছি যে অনলাইন ভার্সনে যারা সাংবাদিক কাজ করছেন, ক্রিমিনালাইজেশন অফ অনলাইন এক্সপ্রেশন যখন আমরা বলছি, তখন দেখছি তার একটা বড় অংশ সাংবাদিকরাই বটে। তো সেখানে আমি আপনাদেরকে বলবো যে আপনার কাছে তথ্য আছে এরকম? জি হ্যাঁ, আমাদের ডিটেইল রিপোর্টে আছে। আমরা কথা বলবো, কিন্তু প্রিয় দর্শক, এই পর্যায়ে তক্কাতকিতে ছোট্ট বিরতি নিচ্ছি। কথা বলছিলাম বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, প্রেক্ষাপট বাংলাদেশ। সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, দীপ্ত টিভির বিশেষ আলোচনা তক্কাতকিতে আরেকবার স্বাগত জানাচ্ছি। কথা বলছিলাম বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, প্রেক্ষাপট বাংলাদেশ। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে সৈয়দার চৌধুরী যদি বলতে চেয়েছেন। হ্যাঁ, আপার সঙ্গে একটু হয়তো আমার মানে কমিউনিকেশন গ্যাপ থাকতে পারে, অথবা আমি আপাকে বোঝাতে পারিনি, অথবা বলাই হতে পারে। অনলাইন যারা চালান, যেসব অনলাইন আমাদের দেশে আছে, বেশ ভালো ভালো আছে। অনলাইনদের আমরা অসাংবাদিক কিন্তু বলতে, তারা অবশ্যই সাংবাদিক। কিন্তু আমার যে জায়গাটিতে, যে আপনার ব্লগ যারা করেন অথবা পার্সোনাল মত প্রকাশ যারা করেন, আপনার এখানে হয়েছে আমি সেটা বলছি না, ওই জায়গায় যারা শুধুমাত্র মত প্রকাশের জন্য কোনো কিছু লিখলেন, তখন সে হ্যারাসমেন্টের শিকার। কোনো জায়গায় আমরা দেখেছি যে তাদের সংখ্যাটিও সাংবাদিক হিসেবে যোগ করা হচ্ছে। সেখানে সেটি না করে যদি বলা হয় মত প্রকাশের জন্য সাংবাদিক সহ ইনক্লুডেড জার্নালিস্ট, মত প্রকাশের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন এতজন, সেটিও অনেক বেশি আমার মনে হয় যথাযথ হয় এই জায়গাটিতে। কিন্তু অনলাইন অবশ্যই সাংবাদিক, এখানে করার কোনো কারণ নেই। তো একসময় সবই অনলাইন হয়ে যাবে। জি জি, শিওর। ছাপানো পত্রিকা আসলে কতদিন চলবে সেটা তো আমাদের রিপোর্টের নাম আমরা কিন্তু দিয়েছি ভায়োলেশনস এগেইনস্ট জার্নালিস্ট এন্ড অনলাইন অ্যাক্টিভিস্টস, এবং এখানে অনলাইনে যারা কাজ করছেন, আমি একটু এটাও আপনাদের সাথে শেয়ার করবো যে আজকে যেটা রুবায়েত বলছিলেন যে বিশ্বে কিন্তু এখন এই ডিভিশনটা নাই যে জার্নালিস্ট এক ক্যাটেগরি, অনলাইন অ্যাক্টিভিস্ট এক ক্যাটেগরি, ব্লগার্স এক ক্যাটেগরি। পার্টিকুলারলি যারা সিটিজেন জার্নালিজম করছেন, যারা তথ্যের অবাধ প্রকাশ করতে চাচ্ছেন জনগণের কাছে, তাদেরকেই মোটামুটি ধরে নেওয়া হবে যে তারা তথ্য অধিকার নিয়ে কাজ করছেন এবং মত প্রকাশ নিয়ে কাজ করছেন। এবং আমরা মত প্রকাশ নিয়ে যারা কাজ করছেন তাদের উপর যখন আঘাত আসছে, তখন সেই বিষয়টি নিয়ে আমরা কনসার্ন। এবং আমি আরেকটু আপনার সাথে যদি বলি যে যেখানে এই মত প্রকাশে যারা আঘাতপ্রাপ্ত হচ্ছেন তাদেরকে প্রোটেকশনের দায়িত্ব, আপনি বলেছেন যে মিডিয়া হাউসগুলো রয়েছে, যে মিডিয়া হাউস শুড লুক আফটার দেয়ার এমপ্লয়িজ বা জার্নালিস্ট যারা কাজ করছেন। বাট এটাকে অস্বীকার করা যাবে না যে প্রোটেকশন অফ ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড জার্নালিস্ট অ্যান্ড অনলাইন এক্সপ্রেশন ইজ দ্য প্রাইমারি রেসপন্সিবিলিটি অফ দ্য স্টেট। রাষ্ট্রেরই প্রধান ভূমিকা, সংবিধান আর্টিকেল 39 সে গ্যারান্টি দিয়েছে এবং রাষ্ট্রেরই প্রধান ভূমিকা প্রোটেকশন দেওয়ার। এবং আমরা যখন এই ভায়োলেশনসগুলো দেখব, তখন আমরা
এই নিরিখেই দেখব যে রাষ্ট্র কি ব্যবস্থা গ্রহণ করছে যাতে এই আঘাতগুলো কমানো যেতে পারে, এই আঘাতগুলো না হয়, এবং যখন হয়ে যাবে এগুলোর প্রতিকার কি হচ্ছে, সেগুলোর বিচার হচ্ছে কিনা, দ্রুততর সময় বিচার হচ্ছে কিনা, ইনভেস্টিগেশন প্রপারলি হচ্ছে কিনা। আমরা এরকম একটা জায়গায় কেন আসবো যে 1995 থেকে এ পর্যন্ত 51টি কেস রয়েছে, যার মধ্যে কেবলমাত্র হত্যাকাণ্ডের কেস রয়েছে, যার মধ্যে কেবলমাত্র 2টিরই কনভিকশন হয়েছে, বাকিগুলো দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। দিস ইজ আ রিফ্লেকশন অন দ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন। হ্যাঁ, আপার সঙ্গে এই জায়গায় সাগরুনির মতো এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের বিচার আজ পর্যন্ত কিন্তু আমরা পাইনি। তো আনিস ভাই যদি বলেন, একটা বলা হচ্ছে যে গণমাধ্যম কিংবা সাংবাদিকদের যে অ্যাসোসিয়েশন কিন্তু একটা সাংবাদিকদের পাশে দাঁড়ানোর কথা, কিন্তু আমাদের সাংবাদিক সমিতিগুলো দ্বিধা বিভক্ত, আমাদের প্রেস ক্লাবগুলো দ্বিধা বিভক্ত। সেই জায়গাতে একজন সাংবাদিক হিসেবে আপনার এই ব্যাপারটি কেমন লাগে, এই বিভক্তি? বিভক্তি কোন অর্থে? সাংবাদিকের অধিকার নিয়ে না সাংবাদিকের লেখালেখির অধিকার? অ্যাসোসিয়েশনগুলোতে বিভক্ত, আমাদের একটা ব্রেকেট থাকে, বিএফইউজে, এটা একটা পলিটিক্যাল কারণে বিভক্ত। একটা খুবই ভালো প্রশ্ন আদর্শগত বিভক্তি আমরা দেখি না। যে আমরা দেখছি যে 90-এর পর থেকেই এই বিভক্তিটা শুরু হয়েছে, এবং যারা এই বিভক্তি রাজনীতি করছেন তারা নিজস্ব ফায়দা ছাড়া সাংবাদিকদের ফায়দা নিয়ে কোনো কাজ করছেন না। তারা সাংবাদিকদের প্রোটেকশনের জন্য, সাংবাদিকের লেখার স্বাধীনতার জন্য, সোহেল যেটা বললো, প্রতিষ্ঠান যে তাদেরকে যেই সহযোগিতা করবে সেই জায়গায় একটা স্ট্রং ভূমিকায় আসা, এবং এদেরকে স্কিল করা এক পাশাপাশি। খালি আমি ওর জন্য লড়বো তা না, ওকে তৈরি করা, ওদের তৈরি করা, এবং ওর প্রতিষ্ঠানে মনে করেন আমি 2 জনের জন্য লড়ছি, আবার ওই প্রতিষ্ঠানে আবার 250 লোক আমার কাজ করছে, তাদেরও স্বার্থ আমাকে দেখতে হবে। সেই যে সুবিবেচনা প্রসূত কাজ করা আমাদের যে ইউনিয়নগুলোর বা আমাদের আরও যে সংগঠনগুলো আছে, তারা সেটা খুব একটা করতে পারেনি। দেখেছি যে কাদের মোল্লার মতো মানুষকে মেম্বার করা হয়েছে, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যে যুক্ত। এগুলো সবই ছিল রাজনীতি। যদি কাদের মোল্লার রাজনীতির কথা উঠে তাহলে বলবো যে প্রেস ক্লাবের নিয়ম ছিল যে আমি দুই পার্টি আছি, বা আমরা সবাই যদি সম্মিলিতভাবে সিদ্ধান্ত না নিই একজনকে মেম্বারশিপ দিতে পারবো না। এখন অবধায় ওইখানে জানাই আছে সবার, একটা বিএনপি গোষ্ঠী আর একটা আওয়ামী গোষ্ঠী। এখন বিএনপি গোষ্ঠী তাদের আওয়ামী গোষ্ঠী যে কয়জন আছে তাদেরকে দেবে না, তাদের শর্ত হচ্ছে যে কাদের মোল্লা এবং কামরুজ্জামান এই 2 জনকে মেম্বারশিপ দিতে হবে, নতুবা আমরা এটা পূরণ করব না। তো সেই জায়গায় আমাদের যারা লিডারশিপ যারা ছিলেন 2 পার্টিরই, তারা বসে এটা সিদ্ধান্ত নিয়েছেন যে আচ্ছা ঠিক আছে আমরা এই কম্প্রোমাইজটা করে, বিশেষ করে আমি যতদূর জানি আমাদের বর্তমান সভাপতি শফিকুর রহমান যিনি আছেন, উনি যেটা বলেছেন, উনি ওই সময় একটা বড় পোস্টে ছিলেন, কিন্তু এই সিদ্ধান্তগুলোর মালিক ছিলেন যে ফোরাম নেতা যারা ছিলেন তারা। সেক্ষেত্রে উনি নাম উল্লেখ করেছেন ইকবাল সোবহান চৌধুরীর, নাম উল্লেখ করেছেন বিবিসিতে ছিলেন ভয়েস অফ আমেরিকায় ছিলেন গিয়াস কামাল চৌধুরী, আরও 2 জনের, এই মিলন সাহেবের নাম উল্লেখ করেছেন আরেকজন। কথা এই পক্ষে 2 জন, ওই পক্ষে 2 জন ফোরাম নেতা, তারা মিলে এটা ঠিক করেছেন, এবং সেক্রেটারি হিসাবে ওনার সেটা মানতে হয়েছেন। এই যে জিনিসগুলো কম্প্রোমাইজের কারণে অনেক সময় এটা করতে হচ্ছে, এবং এই চতুরতার সঙ্গে আপনি যে বললেন যে 2 জন যুদ্ধ অপরাধীকে প্রেস ক্লাবেও মানে মেম্বারশিপ নিয়ে তারও সাংবাদিক হিসাবে পরিচিতি লাভ করেছে। এখন আপনি যেটা বললেন বিভক্তিটা কেন এসেছে, এই বিভক্তির জায়গায় আপনি যদি দেখেন, যারা আমার মনে সততার স্বার্থে যারা রাজনীতিতে জড়িত হয়ে গেছেন তাদের আসলে রাজনীতি করা উচিত। ওনারা ইউনিয়নেও থাকবেন, বিশেষ রাজনৈতিক দলের নেত্রীদের বড় বড় পোস্ট হোল্ড করে অ্যাডভাইজার হয়ে, বা একেবারেই ইউনিয়নের একেবারেই দলীয় পোস্ট হোল্ড করে আবার এখানে এসে রাজনীতি করবেন। সাপোর্টার আর রিপোর্টারের তফাৎ তখন আর থাকছে না, সাপোর্টার রিপোর্টার তখন বোঝা যায় যে এই বিশেষ লোকগুলো আসলে সাংবাদিকতার নামে যেগুলো করছে এগুলো দলকে দলের স্বার্থ উদ্ধারের জন্য। আমি যদি একবার নিজের স্বার্থ বটে, নিজের স্বার্থ তো রাজনৈতিক আছে, আমি যদি স্পেসিফিক বলি আপনাকে, যেটা বাংলাদেশের গত কয়েক বছর ধরে যাকে নিয়ে খুব আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, নির্যাতনের কথা হচ্ছে, মাহমুদুর রহমান। ইজি এ জার্নালিস্ট, এটা নিয়ে তো একটা ডিবেট হওয়া উচিত যে তাকে নির্যাতন করা হচ্ছে। এবং আপনি যদি মাহমুদুর রহমান, যেটা আমার দেশের যে পত্রিকাটা বন্ধ এখন, তার ভূমিকা নিয়ে প্রশ্ন আসে, আপনি দেখেন সে কতটা জার্নালিস্ট আর কতটা অ্যাক্টিভিস্ট। এবং উনি প্রথমে শুরু করলেন হেফাজতকে। না, উনি জার্নালিস্ট কেন হবেন? জার্নালিস্ট একটা ওরিয়েন্টেশনের মাধ্যমে একজন সাংবাদিকের জন্ম হয়। সেটাই বলছি, তিনি ছিলেন একজন সচিব,
এসে তিনি একটি পত্রিকার সম্পাদক হয়েছেন। হি ইজ নট আ জার্নালিস্ট, কিন্তু তাকে এডিটর হতে পারে, সম্পাদক হতে পারে, তাকে সেটা কাউন্ট করেই তো আজকে এত সব কথা হচ্ছে। কিন্তু সেই হেফাজতের আন্ডারে যারা কাজ করবে তারা কি আসলে সাংবাদিকতা করতে পারবে নাকি? হ্যাঁ, সেটাই এবং সেই ঘটনাটি হেফাজত সৃষ্টি করলেন, আমাদের সেই উনি ঘটনাটি ঘটেছে। গণজাগরণের বিরুদ্ধে নামলেন এবং ব্লগারদের যে হত্যার কথা উঠছে, এই ব্লগারদের হত্যার সূচনা তো সেখান থেকেই। গণজাগরণের একজন কর্মী থাওয়া বাবা, তার সে কি ব্লগ লিখেছিল, সেগুলো 30 কি 40 জনে পড়েছিল তার ওই ব্লগ, কিন্তু সেটাকে সে রিপ্রিন্ট করলো তার পত্রিকায়, সারা দেশে ছড়িয়ে দিল এবং ব্লগারদের বিরুদ্ধে একটা হিংসাত্মক এনভায়রনমেন্ট তৈরি করেছে। উনি যে হেফাজতিরা, যারা জিন্দিগিতে কোনোদিন রাজনীতিতে আসে নাই, তাদেরকে রাস্তায় উনি তাদের সাথে মিটিং করলেন, তাদেরকে আনলেন, তাদেরকে প্রথমে 6 এপ্রিল করলেন এখানে মিটিং, তারপরে 5ই মে যেটা 2 দিন পরে হতে যাচ্ছে, এবং যেই তাণ্ডব ঢাকা শহরে তারা করেছিল, এই যে জিনিসগুলো, একজন সাংবাদিকের কি ভূমিকা এগুলো? কিন্তু তারা সাংবাদিক হিসাবে পরিচিত হচ্ছে বিশ্ব মিডিয়ায়, তাদেরকে আবার যখন জেলে নেওয়া হচ্ছে তখন বলা হচ্ছে যে এরা সাংবাদিক। আমি আরও অনেকগুলো আছে, সবার নাম উল্লেখই করলাম না, লজ্জার কারণে অনেকের নাম উল্লেখ করতে পারছি না। তো সাংবাদিক আসলে কারা আর কারা রাজনীতিবিদ, এই জায়গাটা আসলে পৃথক হওয়া দরকার। যতদিন এটা হবে না ততদিন আসলে আমরা কোয়ালিটি জার্নালিজমও করতে পারবো না, আমাদের হাউসগুলো উন্নতি হবে না, সব দিক থেকে আমরা সাফার হব। এ নিয়ে আমরা আরও কথা বলব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। তক্কাতক্কিতে আরেকবার বিরতি নিচ্ছি। কথা বলছিলাম বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, প্রেক্ষাপট বাংলাদেশ। একটু পরেই ফিরে আসছি। প্রিয় দর্শক, তক্কাতক্কিতে স্বাগত। কথা বলছিলাম বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, প্রেক্ষাপট বাংলাদেশ। বিরতির আগে আমরা একটু কথা বলেছি। রাজু ভাই, আপনি যদি বলেন। দেখুন, এখানে যে আলোচনাটা চলছিল সেটি ছিল যে আমাদের দ্বিধা, আমাদের দ্বন্দ্ব, আমাদের নিজেদের ভেতর কলহ। আসলে শুধু সাংবাদিকতা নয়, যে কোনো ক্ষেত্রেই কিন্তু দ্বন্দ্ব বা দ্বিধা, আত্মদ্বন্দ্ব কখনোই রেজিমেন্টেড হতে দেয় না। পৃথিবীর যদি স্বাধীনতার ইতিহাস দেখেন, অধিকার আদায়ের জায়গা দেখেন, সবগুলোর জায়গায় কিন্তু এই দ্বিধাদ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে একটা রেজিমেন্টেশন দরকার, স্বাধীনতা অর্জন বা অধিকার রক্ষা সমস্ত জায়গায়। তো আনিস আলমগীরের কথায় কিন্তু এটা স্পষ্ট যে আমাদের সুস্থ সাংবাদিকতা বা সত্যের পথে থাকার ক্ষেত্রে যে আত্মস্বাধীনতা দরকার, আত্মমর্যাদার জায়গা থেকে, সেখানে দলীয় বা এই যে নানা ধরনের জায়গায় ঝুঁকে পড়ার পক্ষপাতিত্বের যে জায়গাটা, সেটা যদি সাংবাদিক যারা আছেন, যে যদিও একটু আগে কথা হচ্ছিল যে যারা অনলাইন অফলাইন বা যারা ব্লগ লিখবেন, মত প্রকাশ করবেন, এই সব কিছুর ঊর্ধ্বে যে জায়গাটা একটা দেশে বা একটা ভূখণ্ডে, একটা কমিউনিটিতে, সেখানে যদি নিজেদের ভিতরে আত্মকলহ, দ্বন্দ্ব, সংঘাত লেগেই থাকে, তাহলে অন্যদের কাছে আমি স্বাধীনতা আসলে অর্জন করতে পারবো না। এবং আমাদের স্বাধীনতা অর্জন না, যে কারণে প্রশ্নটা করেছি, মুক্তি না না না, বিভক্তি যদি থাকে তাহলে সাংবাদিকের নিরাপত্তাহীনতা বাড়িয়ে দেয়। যখন আওয়ামী লীগের কেউ আহত হবে তখন বিএনপির অ্যাসোসিয়েশন তার পক্ষে দাঁড়াবে না, সেটাই, সে জায়গায় বিএনপির সাংবাদিক আহত হলে আওয়ামী লীগ দাঁড়াবে না। কাজে বিভক্তি সাংবাদিকের নিরাপত্তাহীনতাকে বাড়িয়ে দেয়। এটা হচ্ছে আজকের প্রতিবাদ। সেটাই তো বলতে যাচ্ছি, সেই ফোকাসটা আমি আনতে এবং সেই বিভক্তিটা শুধু একসঙ্গে থাকবে ইউনিয়ন সমিতি, তখন কিন্তু একসঙ্গে তারা একসঙ্গে দাঁড়াবে, আন্দোলন করবে। সাংবাদিকের, যিনি সাংবাদিক, যেটা আজকে এসছে যে সাংবাদিকতার একটা নিজস্বতা আছে, সেই নিজস্বতার জায়গাটাই যখন ভেঙে যাবে, একজন আরেকজনকে সহযোগিতা তো দূরে থাক, যখন উল্টো পথে যাবে তখন নিরাপত্তাহীনতা না, আরো অতিরিক্ত কিছু, মানে সাংবাদিক আহত হলে সবাই তার পাশে দাঁড়াবে। কেন খুঁজতে হবে এটা আওয়ামী লীগের সাংবাদিক না বিএনপির সাংবাদিক? এইটাই আনিস ভাই তুলেছে, এবং দুঃখজনক। আমিও সেই জায়গাটায় কথা বলতে চাই, এবং সেই জায়গাটায় যেটা আপা বারবার বলছেন যে সাংবাদিকতা করতে গিয়ে যেটা রয়েছে, তো অনলাইন সাংবাদিকদের সাথে যারা প্রিন্টিং মিডিয়াতে আছেন তাদেরও যদি দ্বন্দ্ব থাকে তাহলে এটা আরেকটা ভাগ হয়ে যাচ্ছে। আর এর বাইরে যেটা সোহেল আদার বলেছেন, সেই ব্যাপারে আপনার কমেন্ট শুনতে চাই, যে পলিটিক্যাল ইকোনমি, যে রাজনীতি জায়গা থেকে দুষ্ট নষ্ট ব্যবসায়ীরা তাদের মুনাফা স্বার্থের জন্য যে পত্রিকার মালিক হচ্ছে, টিভির মালিক হচ্ছে, তো সেখান থেকে কিভাবে আমরা আসলে ভালো সাংবাদিকতা আশা করি? দেখুন, রাজনীতির সাথে অর্থনীতির যোগাযোগ বহুদিনের, সোজাসুজি অর্থনীতি বলে কোনো বিষয় পৃথিবীতে নেই, পুরোটাই রাজনৈতিক অর্থনীতি। এখন রাজনৈতিক অর্থনীতিকে রাখার জন্য, ধরেন ব্যবসায়ীরা কেন রাজনীতিতে আসেন? তাদের সুবিধার জন্য। আবার রাজনীতিবিদরা কেন ব্যবসায় যান? তারা যেন ব্যবসায় তাদের মতো করে সুবিধাটা আদায় করতে পারেন। আর রাজনীতিবিদ এবং ব্যবসায়ী দুদলই কিন্তু মিডিয়াকে হাতে রাখতে চায়, কারণ দুটো জায়গায় কিন্তু মিডিয়া তাদেরকে সাপোর্ট করতে পারে। সেইটা জায়গাটায়, মানে এটা বিশ্ব রাজনীতিরই অংশ
যে এটা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতেই এই আমি- জায়গাটা। না, আমি আপনার কাছে যাবো একটু আরেকটা বড় না, পয়েন্ট। আমি- আপনি বলবেন এই বিষয়ে যে আর্টিকেল 57 কিন্তু একটা বড় বিতর্ক আলোচনা হচ্ছে, প্রবীর শিকদার থেকে শুরু করে আজকেও দেখলাম রিমান্ডে নেওয়া হচ্ছে রাজুকে আর্টিকেল 57 নিয়ে। তো আইনমন্ত্রী আসার কথা শুনিয়েছেন যে আর্টিকেল 57 থাকবে না, তবে নতুন একটা আইন হবে, ডিজিটাল নিয়ন্ত্রণ আইন। এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাচ্ছি। জি, সেকশন 57 অফ দি ইনফরমেশন Act. ICT Act, যার কথা আপনি বলছিলেন, this is a draconian provision. The ICT Act itself is not draconian. Section 57 is draconian because ICT Act টা করা হয়েছিল ইন্টারনেটটাকে রেগুলেট করার জন্য, বাট সেকশন 57 করছে ক্রিমিনালাইজ করছে ফ্রিডম অফ এক্সপ্রেশনকে। দেয়ারফর ইট ইজ ড্রেকোনিয়ান। আরও কেন ড্রেকোনিয়ান, যে 2013 সালে যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেখানে শাস্তির মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাকে কগনিজেবল নন কগনিজেবল করে দেওয়া হয়েছে, তার মানে নন বেইলেবলও করে দেওয়া হয়েছে, তার মানে বেইল জামিন পাবে না, জামিন অযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত সুতরাং করা হয়েছে। এটাকে আরো বেশি কঠোর করে দেওয়া হয়েছে। এবং এটার আরেকটা ইয়ে হচ্ছে যে এখানে 8টি গ্রাউন্ড আছে, সেকশন 57-এ 8টি গ্রাউন্ডে অ্যারেস্ট করা যেতে পারে। তার মধ্যে যে দুটো খুব বেশি 2-3টে ব্যবহার করা হয়, একটা হচ্ছে হার্টিং রিলিজিয়াস সেন্টিমেন্ট, আরেকটা হচ্ছে হার্টিং দি ইমেজ অফ এ পারসন অর অ্যান ইনস্টিটিউশন, অবসিনিটি ইত্যাদি আছে। এই ধারাগুলো কিন্তু ব্যবহার করে বেশিরভাগই অ্যারেস্ট করা হয়। এখন এই যে গ্রাউন্ডগুলো রয়েছে, হার্টিং রিলিজিয়াস সেন্টিমেন্ট, হার্টিং পারসনস ইমেজ অর অ্যান ইনস্টিটিউশন, অবসিনিটি, এগুলোর কিন্তু বিশাল আন্তর্জাতিক আইনে বিশাল আলোচনার প্রয়োজন রয়েছে। হু ডিসাইডস হোয়াট ইজ হার্টিং religious sentiment, who decides what is obscenity, who decides the image of a person or institution. জি হচ্ছে, এই কেমন করে এগুলোকে কি বলে ব্যবহার করা হবে সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আন্তর্জাতিক আইনে খুব ক্লিয়ারলি আছে, কিন্তু সেকশন 57-এ এই ধরনের কোনো ব্যাখ্যা নাই যে কোনটা রিলিজিয়াস হার্টিং সেন্টিমেন্ট হবে, যন্ত্র নাই, অবসিনিটি, কিন্তু আন্তর্জাতিক আইনে এগুলোর প্রোটেকশন আছে, ডেফিনিশন করা আছে, স্পষ্ট নয়। সোহেল ভাই যদি আমি একটু আনিস ভাইয়ের বিষয়টাতে যাব প্রথমে, তারপর আর্টিকেল 57 নিয়ে আমি কথা বলবো। আনিস ভাই যেটি বলছেন কোয়ালিটি জার্নালিজম হবে না এবং সাংবাদিক ইউনিয়নগুলো কোনো দায়িত্ব পালন করতে পারছে না বিভক্তির জন্য। আমি আনিস ভাইয়ের সঙ্গে একটু দ্বিমত পোষণ করছি। সাংবাদিক ইউনিয়নগুলো দুটোই, যদিও আমরা একটি অংশের এবং বৃহৎ অংশের নেতৃত্ব আমরা দেই, আমরা যথেষ্ট দায়িত্ব পালন করি। সেই জায়গায় আমরা যে প্রাতিষ্ঠানিক প্রধান যারা থাকেন অথবা প্রতিষ্ঠানের মালিক যারা থাকেন তাদের কাছ থেকে সহযোগিতা পাই, নেতৃত্বের কাছ থেকে পাই। যেমন আজকে বৈশাখী ভাতা প্রায় 2 বছর আগে সরকার নির্দেশনা দিয়েছে এবং সরকারিভাবে দেয়া হয়। গত 2 বছর ঢাকা সাংবাদিক ইউনিয়নের যেই অংশটির নেতৃত্ব আমরা দিচ্ছি, আমি জেনারেল সেক্রেটারি, 2 বছর প্রতিটি প্রতিষ্ঠানকে চিঠি পাঠানো হয়েছে দয়া করে বৈশাখী ভাতা দেবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাটি উল্লেখ করে। গত বছর দিয়েছে 10 থেকে 11টি, এবছর সেটির মাত্রা বেড়েছে 16টি। বাকি মিডিয়াগুলো দেয়নি, একটি মাত্র চ্যানেল 21 টেলিভিশন ছাড়া, আর পত্রিকা তো কেউ এটা দেয়নি। এখন সেখানে নেতৃত্বের বিভক্তি তো সেখানে কোনো কাজ করেনি। আমরা ঈদের সময় বোনাস দেওয়ার জন্য বেতন, কিন্তু আমি যদি বলি যে আপনার সবাই যদি একসাথে থাকতো 16টা হয়তো 32টা হতো না, 16টা 32টা হতো না। আমি বলি এখানে আপনারা কি না, দিয়েছেন, আপনি যে বিশ্ববিদ্যালয়কে দিয়েছে বৈশাখী ভাতা, বৈশাখী ভাতা দেয়নি, এটা শুরু করা দরকার। তাহলে আমি যেটা বলি, এই যে যেমন গণমাধ্যম না সবাইকে দেওয়া উচিত, যেমন এই যে আমাদের উপস্থাপক মহোদয় যেটি বলছিলেন যে বিভক্তি সাংবাদিকদের নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে, এটি সত্যি। কিন্তু আবার সাংবাদিকদের যেমন আহমেদ রাজু যিনি সম্প্রতি এই যেটি উদাহরণ এলো এখানে, তিনি কিন্তু আমাদের ইউনিয়নের সদস্য নন, কিন্তু গতকালকে যে সমঝোতা বৈঠকটি হয়েছে সেই বৈঠকটিতে আমি নিজেই উপস্থিত ছিলাম এবং আমার অংশে যিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, আমরা দুজনে ছিলাম এবং আমাদের ডিউজের আরও লোকজন ছিল। আমরা কিন্তু তখন চিন্তা করিনি। আমরা ঢাকা সাংবাদিক ইউনিয়ন এখন যে পর্যায়টিতে আছে সেটি হলো পেশাদার সাংবাদিক কিনা, এটি আমরা দেখছি। তিনি কি বিএনপি করেন, না তিনি আওয়ামী লীগ করেন, না তিনি জাসদ করেন, না বাসদ করেন, সেটি আমরা দেখছি। আমরা দেখছি পেশাদার সাংবাদিক। যেমন সাম্প্রতিক একটি ঘটনা বলি, এবং আনিস ভাই একটি ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত আছেন, সেটিও আমি বলি। বেশ কিছু পত্রিকাকে আমরা চিঠি দিয়েছি তাদের ছাঁটাই বন্ধ করার জন্য, তাদের বেতন ভাতা রেগুলার করার জন্য। তো কি পয়েন্টে যারা আছেন তারা যখন আমাদেরকে সহযোগিতা না করেন, এটি সদিচ্ছার ব্যাপার। এটি কিন্তু আমার চিঠি দেওয়ার প্রয়োজন নেই, আপনি কাজ শেষে মাস শেষে বেতন দেবেন। শ্রম আইনেও সেটি আছে। সর্বশেষ যে শ্রম আইন 2015 সালে যেটি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেখানে সেটি আছে। কিন্তু আমাদের হাত পা বাঁধা, আমরা পারছি না যে আমরা মালিকদের বাধ্য করতে পারছি না। কেন পারছি না? আমরা কোর্টে গিয়ে এটি নালিশ করছি না, কিন্তু শ্রম আইন অনুযায়ী মাস শেষে আপনাকে বেতন দিতে হবে। আনিস ভাই যদি এই বিষয়ে কমেন্ট করেন। না, আমার ওর আগের পয়েন্টে আছে পেশাগত নিরাপত্তাহীনতা।
নিরাপত্তাহীনতা চাকরি এটা নিরাপত্তাহীনতা। এটা অস্বীকার করার কিছু নাই। এটা সামগ্রিকভাবে বিশেষ করে আমাদের প্রিন্ট মিডিয়া এটা একটা খুবই ভালো রকম প্রভাব পড়েছে। আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক দুইটার অভিজ্ঞতা নিয়ে বলছি যে প্রিন্ট আপনার নিজেকেও তো অনেকবার চাকরি পাল্টাতে হয়েছে। প্রিন্ট মিডিয়া এখন ভীষণ ক্রাইসিসে আছে। এই ক্রাইসিসটা তৈরি হয়েছে বিশেষ করে সরকারি বিজ্ঞাপন নির্ভরতা এবং আবার এই যে কাগজের যে দাম বাড়া। একটা পত্রিকা যদি আপনার 16 টাকা 17 টাকা যদি ছাপতেই খরচ হয়, সেটা 5 টাকা কি করে বিক্রি করে? সো তাকে এটা কাভার করতে হয় কি করে? বিজ্ঞাপন দিয়ে। যখন আমরা সোহেল হায়দাররা যখন এই ইউনিয়নের নেতৃত্বে থাকে, তারা একটা দৃষ্টিতে দেখে তাদের সহকর্মীদের ইয়েতে, যখন আবার তারা চেয়ারে বসে তারা তখন আবার ওই দিকটাও দেখতে হয় যে এটা কি করে রান করবে। এটা রান করতে হলে তখন তার এখানে 250 কর্মী আছে, তাদের রুটি রুজির একটা বিষয় আছে। সো সব জায়গায় সমন্বয় করতে হয়। এই সমন্বয় করতে গিয়ে কেউ হার্ট হয়, কেউ হয়। তখন আমাদের মনে হচ্ছে যে আমাদের সহকর্মীরা যারা আছে, আমাদের পেশার উন্নয়নের জন্য সরকারকেও বলা উচিত যে সরকারের যে বিজ্ঞাপনগুলো দিচ্ছে, আজকে যদি আমি এখানে বলি এটা হয়তো কেমন লাগবে আমি জানি না, এই বিজ্ঞাপন যে রেটে যাচ্ছে সেখান থেকেও সরকারি কর্মকর্তারা ঘুষ নিয়ে করছে, ঘুষ নিচ্ছে। যেই পিআরওগুলো কাজ করছে, পাবলিক রিলেশন অফিসগুলো, সেই পিআরওগুলোকে ঘুষ দিতে হচ্ছে। যে ই টেন্ডার বেরিয়েছে এখন, ই টেন্ডার মানে হচ্ছে যে 2 লাইন এখানে দেওয়া না, ই টেন্ডার মানে হচ্ছে আপনি পুরোটাই দেন এবং ইমেলও দেন। আপনি ই টেন্ডার 2 লাইন দিয়ে দিচ্ছেন আর এখানে ডিজিটাল ইয়েতে দিচ্ছেন যে এটা পুরোটা। তার মানে কি আপনার এই লোক ডিজিটাল যাচ্ছে, ডিজিটালকে আপনার ওই পর্যায়ে হয়েছে যেটা প্রিন্ট মিডিয়ার দরকার নাই। সো সর্বত্র যে চুরিদারির যে ব্যবস্থা আছে তার শিকার কিন্তু এই ইন্ডাস্ট্রিও পড়েছে। এখন ইউনিয়ন যদি এই সহযোগিতা পত্রিকাগুলোকে না করে এবং আমরা নিজেরা যদি এটা উপলব্ধি না করি, তাহলে সংবাদপত্রের জন্য আগামী দিন অনেক অনেক ভয়াবহ আসছে। ওকে মিস্টার রাজু। আনিস ভাইয়ের ওই জায়গাটাকেই আবার যেতে চাচ্ছি এবং আপনিও এনেছেন যে আমাদের সামগ্রিক আলোচনায় কিন্তু একটা জিনিস এসছে, সেটা হলো যে পেশাগত যে নিরাপত্তা বা আর্থিক নিরাপত্তা, এই বিষয়গুলোর সাথে কিন্তু বহু কিছু সম্পর্ক আছে। একটি সম্পর্ক হচ্ছে যে আমাদের পেশাগত উৎকর্ষ সাধনের জায়গাটা, যেটা শুরুতে আলোচনাটা শুরু হয়েছিল, পেশাগত উৎকর্ষতার জায়গা যদি কোনো কারণে ঠিক না থাকে তাহলে নানাজন নানাভাবে নাড়াচাড়া করবে এবং আমার ভুল করার সম্ভাবনাও বেশি থাকবে, আমার ফেঁসে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। আবার আমার যখন নিরাপত্তার জায়গাটাও যে দ্বিধাদ্বন্দ্বের কথা এসছে, যে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে বলেই কিন্তু আমাদের যাদের ধরুন সেটা ব্যবসায়ীরা একটা সংবাদপত্র করুক আর একজন রাজনীতিবিদই করুক, তার কন্ট্রোলটা আমাদের উপর অনেক বেশি কাজ করছে না। ওখানে দ্বিধাদ্বন্দ্ব না রাজু ভাই, ওখানে যেটা হয় আমি বলি, কারণ একজন রাজনীতিবিদ বা একজন ব্যবসায়ী কিন্তু সংবাদপত্র সম্পর্কে বা মিডিয়া সম্পর্কে খুব বেশি জ্ঞাত নন, কিন্তু আমাদের কেউ যারা কি পয়েন্টে থাকেন তারা তখন তাদেরকে বিষয়টা এমন ভাবে বোঝান, তারাই কিন্তু তাদেরকে মিসগাইড করেন, মিসলিড করেন। তার মানেটা কি দেখুন, আমাদেরই কেউ, হ্যাঁ আপনি যে কথাটা বলছেন আমাদের কেউ তার মানে আমাদের মধ্যে যারা ওইভাবে চিন্তা করে একটু বেড়ে উঠছে, তারা নিজেরাই নিজেদেরকে ডিপ্রাইভেশনের সিচুয়েশনটা তৈরি করছে। আমি সেই পয়েন্টটাতে আসছি। এবং নিরাপত্তাহীনতাটা কিন্তু ওই জায়গায়, কারণ আমাদের মধ্য থেকেই যারা একটা বড় জায়গায় কনভিন্সিং পাওয়ারের জায়গায় যাচ্ছে, মালিক পক্ষের খুব কাছাকাছি চলে যাচ্ছে, তারা শোষণের জায়গাটা বেছে নিচ্ছে গ্রাউন্ড লেভেলে যারা কাজ করে। আমাদের নিরাপত্তাহীনতাটা রাজু ভাই শুরু হয়েছে কিন্তু আমাদের চ্যারিটি বিগিনস এট হোম যেটা বলে না, আমাদের হোমে প্রথমে আমরা নিরাপত্তাহীন সাংবাদিকরা, এবং এই নিরাপত্তাহীনতা এবং সাংগঠনিকভাবে আমরা কিছু কিছু ক্ষেত্রে নিরাপত্তাহীন, এই জায়গাটি সরকারও ব্যবহার করছে, রাষ্ট্রও ব্যবহার করে, যে ওরা তো এই জায়গায় শুধু বৈদেশিক সব জায়গায় এই জিনিসটি ব্যবহার করে। কিন্তু আরেকটা কথাও আছে এখানে, যে আপনারা এতক্ষণ ধরে বলছিলেন যে পার্টিজান ভাবে সাংবাদিকরা ডিভাইডেড অ্যালং পলিটিক্যাল লাইনস, কিন্তু এবং আপনারা নানান রকম রিজন দিচ্ছেন, সেটা আপনাদের সাংবাদিকদের কি বলবো কি বলে কালচার ডাইসেকশন করলে অ্যানালিসিস করা যাবে, কিন্তু তার আউটকাম কি হচ্ছে? আউটকাম হচ্ছে অ্যাট এভরি লেভেল দেখা যাচ্ছে যে আমাদের দেশে লোকাল লেভেল, আমাদের রিপোর্টে প্রত্যেক বছর আসছে যে লোকাল লেভেলের সাংবাদিকরা অনেক বেশি ভালনারেবল দেন ন্যাশনাল লেভেল সাংবাদিক, কারণ তারা মাচ লেস প্রোটেক্টেড and they depend on unions, they depend on press clubs and but they're not getting any support from there. তাদের ইউনিয়নরা তাদেরকে সহযোগিতা করতে পারছে না, তারা সেখানে আমি একটু শেষ করি, তারা সেখানে প্রোটেকশন পাচ্ছে না, প্রতিকার পাচ্ছে না, এবং তার ফলে কি হচ্ছে জানেন? দেখেন আপনি আমাদের রিপোর্টেই আমরা দিয়েছি, এবার আমরা অ্যানালিসিস করেছি যে কি কি কারণে
কি কি জিনিস লিখলে দ্রুত বলতে সাংবাদিকরা হবে, আমরা জি break কি কি বিরতি জিনিস লিখলে সাংবাদিকদেরকে আঘাতের সম্মুখীন হতে বলে হচ্ছে যান। রিপোর্টিং অন হাই প্রোফাইল পলিটিশিয়ানস, রিপোর্টিং এগেইনস্ট পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, রিপোর্টিং অন লোকাল লেভেল ক্রাইমস, রিপোর্টিং অন পাবলিক অফিশিয়ালস, রিপোর্টিং অন সোশ্যাল ইস্যুস, সেক্সুয়াল হ্যারাসমেন্ট। এইসব জিনিস আপনি একটু আগে বললেন যে কি বলে রেস্ট্রিকশন, ফ্রিডম অফ এক্সপ্রেশনের রেস্ট্রিকশন ডাজ নট মিন লিমিটেশন অফ ইনফরমেশন, বাট ইট ডাজ। দের ইজ এ ইন্টিগ্রাল লিঙ্ক বিটুইন হ্যারাসমেন্ট ভায়োলেশনস অন জার্নালিস্ট অ্যান্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন। থ্যাংক ইউ আপা। আমরা যাব আবার আলোচনায়। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসি। কথা বলছিলাম বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, বাংলাদেশ প্রেক্ষাপট। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত। কথা বলছিলাম বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেক্ষাপটে গণমাধ্যমের স্বাধীনতা কি পর্যায়ে। আপা, এই পার্টে আমি একটু জিজ্ঞেস করতে চাইবো যে আসলে যে থিম বলা হয়েছে এটা ইনক্লুসিভ সোসাইটি, যেটা আমরা বলি যে বাংলাদেশ কেবল বাঙালির না, কেবল মুসলমানের না, এটা একটা বাংলাদেশ বহু জাতির, বহু ধর্মের, বহু ভাষার রাষ্ট্র। এই যে একটা প্লুরালিজম, বহুত্ববাদী সমাজ, এইখানে কিন্তু বলা হচ্ছে যে গণমাধ্যমে একটা বড় ভূমিকা রাখছে এই ইনক্লুসিভ সোসাইটি নির্মাণে। কেউ বাদ যাবে না, প্রত্যেকের অধিকার আছে। সেইখানে গণমাধ্যম কি করতে পারে এবং গণমাধ্যমের স্বাধীনতা কতটা জরুরি আসলে গণমাধ্যমের স্বাধীনতা, ইনক্লুসিভ সোসাইটি তৈরি করতে? গণমাধ্যমের স্বাধীনতা অ্যাবসলিউটলি ক্রিটিক্যাল ফর ইনক্লুসিভ সোসাইটি। কারণ যদি যে কোনো সাংবাদিক বা যদি সাংবাদিকদের উপর তারা যদি ভায়োলেশনসের সম্মুখীন হয়, হোয়াট হ্যাপেন্স ইজ ফর এভরি ভায়োলেশন উই আর মিসিং আউট অন আ স্টোরি। এভরি ভায়োলেশন মিনস পাবলিক ডোমেনে কোনো তথ্য আসছে না, এবং যখনই তথ্য অবাধ ভাবে আসছে না, তখন পাবলিক সেই সব ইস্যুগুলো জানতে পারছে না, অ্যান্ড দে ক্যানট টেক ইনফর্মড ডিসিশনস, অ্যান্ড দেয়ারফর দে ডেমোক্রেসি এইভাবে সার্ভাইভ করতে পারে না। সো ইনক্লুসিভ সোসাইটির জন্য ফ্রিডম অফ এক্সপ্রেশন ইজ এসেনশিয়াল, অ্যান্ড দেয়ারফর প্রোটেকশন অফ জার্নালিস্টস। জি, সোহেল চৌধুরী। আমি যেটা মনে করি ইনক্লুসিভ সোসাইটির জন্য ফ্রিডম অফ এক্সপ্রেশন আমাদের দরকার আছে, কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশনটা বা আমার মত প্রকাশের স্বাধীনতাটা কি হবে সেটি আমাকে আগে জানতে হবে। আমি যেমন জামাটি পরছি, এই জামাটি আমাকে কতটা সুন্দর দেখাচ্ছে, এই জামাটি আমার কতটা আমার জন্য সহনীয়, সেটি একটি ইম্পর্টেন্ট বাবা। আমার মত প্রকাশের স্বাধীনতা কিন্তু এটি নয়, আমার প্রাত্যহিক জীবনে এমন অনেক ঘটনা আছে যেটি আমি প্রকাশ করতে পারি না, আমার পারিবারিক জীবনে এমন অনেক ঘটনা থাকে আমি যেটি প্রকাশ করতে পারি না। তেমনি আমার ব্যক্তিগত, আমি যখন আত্মজীবনী লিখি, আমরা কিন্তু কেউ সত্য আত্মজীবনী লিখি না। অধিকাংশ আত্মজীবনে আপনি দেখবেন তার জীবনের অনেক ঘটনাই সেখানে নেই, সেই লোকটিকে অনেক কিছু থাকে সেটি সে অ্যাভয়েড করে যায়। তো এই জায়গায় মত প্রকাশের স্বাধীনতাটি হবে সেটি যেটি সার্বজনীন একটি মত প্রকাশ, মানে যেটি সার্বজনীনভাবে আমি যেটা বলতে পারছি। আমাদের ফেসবুকে আজকে অনেকেই আমাদের ফেসবুক ব্যবহার করেন, আপনি দেখবেন খুব ভালো ভালো ব্যক্তি, খুব উন্নততর ব্যক্তি, খুব পরিচিত ব্যক্তি ফেসবুকে কিভাবে লিখতে হয়, এটি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকে কিভাবে লিখতে হয় তিনি সেটিও জানেন না। আমরা পয়েন্টে পেয়েছি, আমরা যেটা বলি যে ফ্রিডম ইজ নাথিং উইদাউট রেসপন্সিবিলিটি। আমি আমার স্বাধীনতার চর্চা করব, কিন্তু দায়িত্বশীল। আমরা আরো সামনে তাকাতে চাই। আনিস ভাই যদি বলেন কি করণীয়, আসলে সুপারিশ কি? এই জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা অনেক বেশি জরুরি। বাংলাদেশে যদি এই প্রাতিষ্ঠানিক শিক্ষার উপর আমরা জোর দিই, বিশেষ করে আমি আপনি দুইজনই বলতে পারি, আমরা 5 বছর ধরে এগুলোই পড়েছি, নীতি বাক্য, সংবাদ কিভাবে পরিবেশন করব, ফলস নিউজ আর রিয়েল নিউজের পার্থক্য। ফলস নিউজ তো কখনো জার্নালিজম হতে পারে না, এটা নিউজই না। সো এই জিনিসগুলো যত বেশি প্রাতিষ্ঠানিকভাবে আসবে, সাংবাদিকদের রেসপন্সিবিলিটি তত বেশি আসবে। সাংবাদিকরা পেশাগত জায়গায় গিয়ে যেখানে নিশ্চয়তা পাবে, পেশার যে নিরাপত্তা, সেই জিনিসগুলো তাদেরকে আরও বেশি সাহসী করবে। যেই আপা যে জিনিসটা বললেন, গ্রামের যে সাংবাদিকরা, বিশেষ করে ঢাকার সাংবাদিক থেকে ওরা এত বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তারা সব দিক থেকে এত বেশি ঝুঁকিপূর্ণ। আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে ওরা সাংবাদিকতা করে কি করে। আমি ওদের জায়গায় থাকলে হয়তো পারতাম না এত বেশি সাহসী হতে। আর আপনি যে মিডিয়া মালিকের যে বিষয়টা আসে, সেটা আমি কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, এটার জন্য অনেকে ক্ষুব্ধ হয়েছে। আমি বলেছি যে আসলে মানে ওয়াচডগ যেটা বলে, মিডিয়াকে বলা হয় যে ওয়াচডগ ফাংশন, আসলে এখানে ওয়াচডগ হয়ে গেছে এখন সাংবাদিকরাই।
যে আমার টাকা পাহারা দেওয়ার জন্য আমি বড় বড় সাংবাদিক ল্যাপটপ বলি আমরা, ল্যাপটপ মালিকের কোলে বসে থাকে ল্যাপটপ। ল্যাপটপ ওয়াজটাকে ল্যাপটপ বল, এখন ল্যাপটপদের নিচে ল্যাপটপটা কোল করতে ল্যাপটপ। কোল কুত্তাগুলো যার যত বেশি বড় স্ট্রং কুত্তা আছে সে তত বেশি সেফ আছে। এখানে সাংবাদিকতাটাকে কত প্রাধান্য দিতে পারছি আমরা। রাজু ভাই যদি বলেন, আমরা জানি যে আমি যদি একটু বলি, হ্যাঁ, সুপারিশ আকারে বলেন। জি, সুপারিশ আকারে বলছি যে there is a restriction, আপনারা যেটা বলছেন রেসপন্সিবিলিটি, ফ্রিডম অফ এক্সপ্রেশনের রেস্ট্রিকশন থাকতে পারে, কিন্তু আন্তর্জাতিক আইনে ভেরি ক্লিয়ারলি আছে যে রেস্ট্রিকশনসের কতগুলো ক্রাইটেরিয়া থাকবে। যে কোনো জিনিসকেই আমরা রেস্ট্রিক্ট করতে পারবো না ইন দ্য নেম অফ রেসপন্সিবিলিটি। রেস্ট্রিকশনস মাস্ট বি ক্লিয়ারলি ডিফাইন্ড, ন্যারোলি ডিফাইন্ড অ্যান্ড দে মাস্ট বি লিজিটিমেট। এই আর্টিকেল 19-এ ভেরি ক্লিয়ারলি রেস্ট্রিকশনের কথা বলা হয়েছে। অ্যান্ড আমাদের দেশে যে কোনো আইনকে এই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডটাকে ফলো করতে হবে। লাস্ট, আমি জাস্ট বিফোর ইউ ফিনিশ দ্যাট আই থিঙ্ক দ্য গভর্নমেন্ট নিডস টু ডু আ নাম্বার অফ থিংস, এনশোর প্রম্পট অ্যান্ড ইফেক্টিভ ইনভেস্টিগেশন যেসব কেসগুলো হয়নি, এবং আইসিটি আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সরকারের কাছে সবাই চাবো যে সেকশন 57-কে রিপিল করা হোক, এবং এই ধারায় যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ইন দ্য মিন ওয়াইল তাদেরকে রিলিজ করে দেওয়া হোক। এটা মত প্রকাশের স্বাধীনতা। রাজু ভাই যদি বলেন, আমরা জানি যে মানুষের ইতিহাস ও চিন্তার ইতিহাস, ভাব প্রকাশের ইতিহাস, এটি দিয়েই কিন্তু পৃথিবী এগিয়ে গেছে। তো এটাকে আমরা আরো সামনে এগিয়ে যেতে চাই, কি করণীয়? ভাব প্রকাশের জন্য সবচেয়ে বড় যে জায়গাটা দরকার সেটা হলো নন জাজমেন্টাল সোসাইটি। পক্ষপাতহীন সাংবাদিক শুধু পক্ষপাতহীন হলে হবে না, সমাজকেও পক্ষপাতহীন হওয়ার সামর্থ্য অর্জন করতে হবে। তাহলে সাংবাদিকের যে কোনো মতকে পক্ষপাতহীন দৃষ্টিভঙ্গি থেকে মত তৈরি হবে। আপনি নিজেই ঠিক না, আবার অন্যের মত কি? আর হ্যাঁ, আর দ্বিতীয় যে কথাটা যেটা খুব ক্লাসিক সাংবাদিকতার ক্ষেত্রে, আসলে মত কি সাংবাদিক সাহেব বা সাংবাদিক দেবেন, নাকি সাংবাদিক এমন কিছু পরিবেশন করবেন যাতে করে পাঠক বা দর্শকরা মত তৈরি করার, মত খুঁজে নেওয়ার একটা পরিবেশ পায়? সেই জায়গাটা অনেক বড় ব্যাপার, কারণ সেটা নাই বলেই কিন্তু আসলে সাংবাদিকরা যখন স্বাধীন হচ্ছে তখন হয়তো সংবাদ স্বাধীনতা পাচ্ছে না, আবার সংবাদ যখন স্বাধীন হচ্ছে তখন সাংবাদিকরা বা যেটা ব্লগারের কথা এসছে বা মত প্রকাশের, আপা যেটা বারবার বলছেন, মত প্রকাশ যারা করছে তারা বাধার সম্মুখীন হচ্ছেন। কাজে এই দুটোকে এক জায়গায় নিয়ে আসতে হবে। এবং আমি এই জায়গাটা বলেই শেষ করতে চাই, আমাদের আসলে পক্ষপাতহীন সাংবাদিক এবং সমাজ তৈরিতে বিনির্মাণে কাজ করতে হবে, এবং সেটা যে শুধু সংবাদ মাধ্যমের জন্য দরকার তাই না, রাজনীতি, অর্থনীতি, সমাজ বিনির্মাণের জন্য সেই পক্ষপাতহীন জায়গাটা আমাদের খুব জরুরি। আমি শেষ করতে চাই এইভাবে যে আমরা যে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আজকে আমাদের এই আয়োজন, আমি মনে করি বিশ্বমুক্ত গণমাধ্যম তৈরি করতে হবে। বিশেষ করে বাংলাদেশের গণমাধ্যমকে যদি আমাদের মুক্ত করতে হয়, স্বাধীন রাখতে হয়, তাহলে সরকারের যে স্টেপসগুলো আছে, যে নীতিগুলো আছে, সেগুলোকে প্রথমে নিরপেক্ষতা রাখতে হবে এবং সেগুলো অ্যাপ্লাই করতে হবে সংশ্লিষ্ট যারা আছে। যেমন আপনি 8 টু বোর্ডে রেড কার্ড নিচ্ছেন আমার পত্রিকাগুলো, কিন্তু আমার কর্মীরা পাচ্ছেন না, আমার কর্মীরা সংঘবদ্ধভাবে লড়াইও করতে পারছেন না, আমার মেম্বাররা, আমার সাংবাদিকরা। কেননা লড়াই করলে কালকে তার চাকরি চলে যাবে। এই জায়গাটি সাংঘাতিক রকমের মনিটরিং করতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টি, সেটি হলো কি পয়েন্টে আমাদের যে সংবাদপত্র বা মিডিয়াগুলোতে যারা আছেন তারা অন্তত তাদের এন্ট্রি লেভেলে তারা যে অবস্থায় ছিলেন সেই মানসিকতার থেকে যদি তারা চিন্তা করেন, তার অধীনস্থ যারা আছেন তিনিও একদিন ওই জায়গায় ছিলেন, এই জায়গায় না। কোন বিষয়টা বলবো? লাস্ট 30 সেকেন্ড আপনি কি বলবেন আজকের এই বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস, আপনি কি বলবেন অডিয়েন্স? আমি ওভারঅল বলবো যে বাংলাদেশে যেটা আমরা শুরু করেছিলাম, বাংলাদেশের যে মুক্ত স্বাধীনতার জায়গাটা, আমরা সাংবাদিকতার জায়গা আমরা কতটুকু, আমি বলবো যে রিপোর্ট নিয়ে আপনি কথা বলেন, সেই রিপোর্টেই আমাদের বলেছে 50-50। আমরা এমন একটা অবস্থাতে নাই যে খুবই খারাপ, আবার এমন একটা অবস্থাতে নাই যে ভালো। এবং আমরা মনে করি সোহেলের সাথেও আমি একমত, আমাদের কি পয়েন্টে যে লোকগুলো আছে তাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি আছে, আমাদের নেতৃত্বে যারা আছে তাদেরও অনেক রেসপন্সিবিলিটি আছে। ইভেন উনি যেটা বললেন, আমি খুবই একমত এই কথাটার সাথে। আমি যেটা লিখছি সেটাকে সমালোচনা করছে একজন, কিন্তু সে নিজে ঠিক আছে কিনা, সে বলছে এটা তো আপনি অমুকের দালালি করলেন, কিন্তু সে নিজে কিন্তু আরেকজনের দালাল। আসলে রুবায়েত ভাই, তর্কাতর্কি কিন্তু ঐক্যমতে পৌঁছার জন্য, তর্কাতর্কি কিন্তু এই টেবিল ভাঙার জন্য নয়, সেই জায়গাটা জরুরি। সো নিরপেক্ষতা আসলে আমার রিডারকেও হতে হবে, নিরপেক্ষ তাকেও হতে হবে। সো সব নিরপেক্ষতার মধ্য দিয়ে সমাজ বিনির্মাণে, আমাদের সাংবাদিকতার স্বাধীনতায়, ইন্ডাস্ট্রির কল্যাণে আমরা সব কাজ করতে পারবো। জি রাজু ভাই 30 সেকেন্ড। 30 সেকেন্ডস খুব ভালো সময়। 30 সেকেন্ডসে আমরা তক্কাতক্কি দিয়ে, আপনি খুব উত্তেজিত হচ্ছিলেন, তক্ক জমে উঠছে। আসলে এই জমে ওঠার তক্কাতক্কির ইতিহাসটাও মনে হয় পাল্টানো দরকার। আমরা বিতর্ক করতে গিয়ে, তক্কাতক্কি করতে গিয়ে
সমাজটাকে আরও যেন গুলিয়ে না দেই, সেটা সাংবাদিকদের স্বাধীনতা অর্জনের জন্য যেমন দরকার, এবং যেটা আপনি বলেছেন, মানুষ যদি পক্ষপাতহীন তার নীরব দৃষ্টিভঙ্গি বা নন জাজমেন্টাল মাইন্ড নিয়ে না তাকায়, কারণ তারাই তো সরকার গঠন করছে, তারাই তো সাংবাদিক ফোরাম করছে, তারাই তো মালিক হচ্ছে, তারাই তো সাংবাদিক হচ্ছে, তারাই তো পাঠক হচ্ছে। কাজে মানুষের সেই মনুষ্যত্ব অর্জনের জায়গাটা যদি ত্রুটিপূর্ণ হয়, সে যেখানেই যাক একই ঘটনা ঘটবে। আপনাকে দিয়ে শেষ করব। সম্প্রতি জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল রেজলিউশন 33.2 একটি রেজলিউশন পাশ করেছে, উইচ ইজ অন সেফটি অফ জার্নালিস্ট। এবং আমার আহ্বান থাকবে যে বাংলাদেশ সরকার এবং রাষ্ট্র রেজলিউশন 33.2-তে সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ জার্নালিস্টের যেসব অব্লিগেশন রাষ্ট্রগুলোকে দিয়েছে, সেগুলো আমাদের বাংলাদেশ সরকার এবং রাষ্ট্র সেই দায়িত্বগুলো, অব্লিগেশনগুলো সম্পূর্ণভাবে পালন করবে। চারজনকে ধন্যবাদ আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আমরা মনে করি তর্কহীন আর প্রশ্নহীন সমাজ মানে মৃত সমাজ। সমাজ, অর্থনীতি আর রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য দরকার চলমান ঘটনার অনুপুঙ্খ বিশ্লেষণ ও নির্মোহ আলোচনা, দরকার প্রাণবন্ত বিতর্ক, মুক্ত প্রান্ত সংলাপ। আমরা বিশ্বাস করি বুদ্ধিভিত্তিক বিতর্ক সৃজনশীল হবে ঠিকই, কিন্তু কখনো কখনো তা নির্মম হতে পারে। তক্কাতক্কি তেমন একটি বুদ্ধিভিত্তিক মঞ্চ নির্মাণে প্রয়াসী। অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে ইমেল করুন তক্কাতক্কি@দীপ্ত.tv-তে। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং দীপ্ত টিভির সঙ্গেই থাকুন।